আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। ইসিকে পিআর ও নভেম্বরে গণভোটের প্রস্তাব জামায়াতের। পিআরের ভবিষ্যৎ সংসদকে দিতে বললেন ফখরুল। উচ্চকক্ষে সব সম্প্রদায়ের প্রতিনিধি। আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক। আমাদের কতগুলো রিফর্মস আছে, এটা ইলেকশন যখন হোক, ইলেকশন যেভাবে হোক, তার বাইরে এটা জাতির জন্য একটা স্থায়ী একটা রিফর্মসের বিষয়। এখনো শাপলা প্রতীকে নির্বাচনে যাবার আশা সার্জিসের। জোট কিংবা আসন সমঝোতায় যাবে না হেফাজত, জানালেন মামুনুল। সেনানিবাসের একটি ভবনকে সাব জেল ঘোষণা। হেফাজতে থাকাদের গ্রেফতার দেখালে নিতে হবে ট্রাইব্যুনালে, জানালেন চিফ প্রসিকিউটর। গ্রেপ্তার করা হলে তখন থেকে তার উপরে আইন প্রযোজ্য হবে যে 24 ঘন্টা তাকে কোর্টে আনতে হবে। কিন্তু আপনি যদি গ্রেপ্তার না দেখান তাহলে তার ক্ষেত্রে ওই 24 ঘন্টার আইন তো প্রযোজ্য নয়। বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক বাংলাদেশি। আগামী নির্বাচনে তা আরেকবার প্রমাণ হবে, এমন আশাবাদের কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের খ্রিস্টান সম্প্রদায়ের কাছে ধানের শীষের পক্ষে সমর্থন চেয়েছেন। এ সময় বিএনপি মহাসচিব বলেন, পিআর ইস্যু আগামী সংসদের উপর ছেড়ে দিতে হবে। নির্বাচন সামনে রেখে ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন গোষ্ঠী, সম্প্রদায় ও নানা শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করছেন বিএনপি নেতারা। সোমবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের নানা সমস্যা আর সম্ভাবনার কথা শুনেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনার এক পর্যায়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি থেকে সংসদ সদস্য করার দাবি তোলা হয়। জবাবে মির্জা ফখরুল জানান, সংসদের উচ্চকক্ষে সব সম্প্রদায়ের প্রতিনিধি রাখতে চায় বিএনপি, তাই জাতীয় নির্বাচনে চান সারা দেশের খ্রিস্টান সম্প্রদায়ের সমর্থন। আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই বাংলাদেশে আমরা যে বাংলাদেশের সাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম, সেখানে বিভিন্ন রকমের আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে এটাকে আপনার একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার জন্য। আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতীয়তা বিশ্বাস করেন। বিএনপি মহাসচিব কথা বলেন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও। বলেন, পিআর হলে মানুষের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা খর্ব হবে। আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করেন যে তারা তারপর থেকে পিআরে যাবেন, জনগণ যদি মনে করে যে পিআরে যাবে। আর তা নাহলে এখন পিআর দিলে তো জনগণ বুঝবেই না যে এটা আপনার কিভাবে তারা এই বিষয়টাতে আসবে। এবং একটা বড় যেটা প্রবলেম এখানে এই পিআর পদ্ধতিতে, ব্যক্তির যে স্বাধীনতা থাকে আপনার তার রিপ্রেজেন্টেটিভ চুজ করবার, সেই স্বাধীনতাটা এখানে কিন্তু খর্ব হয়। দেশে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার হীন চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট নিতে মানসিকভাবে নির্বাচন কমিশনকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে জামায়াত ইসলামী। এ কথা জানিয়েছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে নির্বাচন ভবনে পুরো কমিশনের সঙ্গে বৈঠক করে জামায়াতের 5 সদস্যের প্রতিনিধি দল ব্রিফিংয়ে এসব কথা জানান। মোহাম্মদ তাহের বলেন, গণভোটের বিষয়ে দলের জোরালো অবস্থান তুলে ধরা হয়েছে ইসির কাছে। নির্বাচনের আগে গণভোট কমিশনের জন্য পরীক্ষামূলক হবে বলেও মন্তব্য করেন তিনি। পিআর পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন হবে এমন মতামত জানিয়েছেন জামায়াতের প্রতিনিধিরা। এ সময় প্রবাসীদের ভোটদান, ভোটার তালিকা জাল ভোট রোধ, নির্বাচনের নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ সহ নির্বাচন সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে জানতে চায় কমিশন। কিছু ক্ষেত্রে পরামর্শও দিয়েছে জামায়াত ইসলামী। নির্বাচনের আগে গণভোট না দিলে দলের অবস্থান কি হবে সে প্রশ্নের স্পষ্ট জবাব দেন দলটির নায়েবে আমির। একসাথে হওয়ার ব্যাপারে কোনো দলের মত আছে, আমরা বলেছি না, এটা আলাদা হইতে হবে। কারণ দুইটা বিষয়, একটা হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস আছে, এটা ইলেকশন যখন হোক, ইলেকশন যেভাবে হোক, তার বাইরে এটা জাতির জন্য একটা স্থায়ী একটা রিফর্মসের বিষয়। এক্ষেত্রে যে প্রস্তুতি দরকার, আমরা রিকোয়েস্ট করেছি যদি ন্যাশনালি সিদ্ধান্তটি হয় যেটা আলাদাভাবে হবে, যেটা আমরা চাচ্ছি নভেম্বরে, বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা অনেকগুলো দল চাচ্ছি। আগামী নির্বাচনে এনসিপি এককভাবে অথবা জোটগতভাবে অংশগ্রহণ করতে পারে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে এসব কথা বলেন তিনি। জোটগতভাবে নির্বাচনে গেলেও শাপলা প্রতীকে নির্বাচন আশা ব্যক্ত করেন সার্জিস। শাপলা প্রতীক দিতে আইনগত বাধা নেই দাবি করে সার্জিস বলেন, নির্বাচন কমিশন চাইলে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে তালিকা সংশোধন করতে
করতে পারে। এছাড়াও জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তি, বাস্তবতা ও ডিসেম্বরের মধ্যে গণহত্যার বিচার হলে নির্বাচনে কোনো বাধা থাকবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। এনসিপি এককভাবেও আগামী নির্বাচনে যেতে পারে, কোনো অ্যালায়েন্সের মধ্য দিয়ে নির্বাচনে যেতে পারে। তবে যদি সেটা অ্যালায়েন্স হয় তাহলে সেটা হবে একটা ইলেকট্রাল আন্ডারস্ট্যান্ডিং। এনসিপি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির নামেই নির্বাচন করবে। এনসিপি তাদের, আমরা যেটা প্রত্যাশা করছি যে আমাদের প্রতীক শাপলাতে আগামী নির্বাচন করবে। নির্বাচনে কোনো জোট বা আসন সমঝোতায় যাবে না হেফাজতে ইসলাম, এমনটাই জানালেন সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হক। সংবাদ সম্মেলনে তিনি জানান, জামায়াতে ইসলামী সম্পর্কে হেফাজত আমিরের বক্তব্য ব্যক্তিগত। সম্প্রতি বিভিন্ন মাজারে হামলা সম্পর্কে হেফাজতের অবস্থান জানতে চাইলে দলটির নেতারা জানান, এ ধরনের ঘটনা কাম্য নয়, হেফাজত কোনোভাবে এর সমর্থন করে না। লিখিত বক্তব্যে তারা বলেন, বিদেশে আশ্রয় পেতে ধর্ম অবমাননাকে অনেকেই উপায় হিসেবে ব্যবহার করছে। কেউ যাতে এই ধরনের কাজ করে অবৈধ সুযোগ নিতে না পারে সেজন্য কঠোর আইনের দাবি জানানো হয়। শিক্ষা প্রতিষ্ঠানে সঙ্গীত শিক্ষক নিয়োগের বিধিমালা বাতিলের দাবি জানিয়েছে হেফাজত। সেই সাথে রাষ্ট্রীয়ভাবে 5 মে শাপলা গণহত্যা দিবসের দাবি জানানো হয়। এসব দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেয় সংগঠনটি। হেফাজতে ইসলাম বৃহত্তর অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম। কাজে হেফাজতে ইসলামের কোন নেতা যদি কোনো রাজনৈতিক তৎপরতার সাথে সম্পৃক্ত হন, সেটি তার দলীয় পরিচয় করেন, হেফাজতের পরিচয় করেন না। যখন কোন সুনির্দিষ্ট দায়িত্বশীল পক্ষ থেকে আসবে হেফাজতে ইসলাম, তখন সেই বিষয়ে তার দায়িত্বশীল বক্তব্য প্রদান করবে। সেনাবাহিনীর হেফাজতে থাকা সেনা সদস্যদের গ্রেফতার দেখানো হলে গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে তাদের আদালতে হাজির করতে হবে। ঢাকা সেনানিবাসে এমইএস ভবনকে সাব জেল ঘোষণার বিষয়ে এই কথা বলেন চিফ প্রসিকিউটর। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার যুক্তিতর্কে গাজীপুরের কোনাবাড়িতে পুলিশের গুলিতে শিক্ষার্থী হৃদয়কে হত্যার ভিডিও প্রদর্শন করা হয়। আন্দোলন দমনে বল প্রয়োগের নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনার এমন একটি ফোনালাপও শোনানো হয়। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি হাসপাতালে অবস্থানরত উচ্ছ্বসিত জনতা বেরিয়ে আসে রাস্তায়। মানুষের মধ্যে ভিডিওতে দেখা যায় কিছুক্ষণ পরই কোনাবাড়ি থানা পুলিশ গুলি ছুটতে থাকে। ছত্রভঙ্গ হয়ে পড়ে আন্দোলনকারীরা। কয়েক মিনিটের মধ্যেই নিরস্ত্র শিক্ষার্থী হৃদয়কে ঘিরে ধরে কয়েকজন পুলিশ। এক পর্যায়ে পিঠে শটগান ঠেকিয়ে গুলি করে তাকে। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার যুক্তিতর্কে এই ভিডিওটি দেখায় প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর জানান, গুলি চালানো পুলিশ কনস্টেবল আকরামকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করে লাশ কড্ডা নদীতে ফেলে দেওয়ার কথাও জানিয়েছে সে। এই মৃতদেহ তারা একটা গাড়িতে করে তুলে কড্ডা নদীতে ব্রিজ থেকে ফেলে দেয়, সে পর্যন্ত স্বীকারোক্তি আছে। তার মৃতদেহ উদ্ধারের জন্য আমরা ডুবুরি নামিয়েছিলাম, কিন্তু যেহেতু 1 বছর পরে ওইখানে প্রবল স্রোত আছে নদীতে, কোনো কিছু পাওয়া যায়নি। যুক্তিতর্কের দ্বিতীয় দিনে এসে সাক্ষীদের জবানবন্দি ও বিভিন্ন নথিপত্র আদালতে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। এদিন 29 জুলাই শেখ হাসিনার সাথে প্রধানমন্ত্রীর দপ্তরের সাবেক ডেপুটি মিলিটারি সেক্রেটারি কর্নেল রাজীবের কথোপকথনের একটি রেকর্ডিংও শোনানো হয়।